সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশের সবচেয়ে টপ নিউজ, সেই নিউজটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ এবং আপনার সাদিক কায়েম। একজন হলো কুমিল্লা 4-এর বর্তমান এমপি জনাব হাসনাত আবদুল্লাহ, এবং আরেকজন হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিপি সাদিক কায়েম। এই দুইজন ব্যক্তিকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনার মূল বিষয়টা হচ্ছে গত 14 তারিখে, অর্থাৎ অক্সফোর্ড ইউনিয়ন গত 14 জুন দ্য স্টুডেন্ট লেড অপরাইজিং অ্যান্ড দ্য ফিউচার অফ পোস্ট রিভলিউশনারি বাংলাদেশ শীর্ষক নামক একটি অনুষ্ঠানে তারা এই দুইজন স্টুডেন্ট সেখানে আপনার বক্তব্য রেখেছেন। এছাড়াও আরও একজন বক্তব্য রেখেছেন। তিনি হলেন অধ্যাপক ডক্টর আলিয়ার হোসেন। তিনি যুক্তরাজ্যের হয়তো যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সবচাইতে বড় সমস্যাটা হচ্ছে আমাদের বাংলাদেশে, যে একটু গল্প করি আজকে আপনাদের সামনে। সেই গল্পটা হচ্ছে, প্রতিবেশী এক লোকের একটা ছেলে ছিল, দেখতে খুব সুন্দর, কিন্তু ছেলেটি খুব বেশি একটা মেধাবী ছিল। তো যেই লোকটা তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করত, সেই প্রতিবেশী দেখলেন যে একদিন সেই ছেলেটি আপনার তার ছেলের সাথেই একেবারেই সমান সমান মাস্টার্স কমপ্লিট করলেন, মানে সে ভালো রেজাল্ট করেছেন। রেজাল্ট যখন তার ছেলের চেয়ে ভালো করলেন, তখন তিনি বললেন অন্য মানুষকে যে ভাই, রেজাল্ট ভালো করলে কি হবে, চাকরি পাবে না। কিন্তু যখন ওই ছেলেটি তার ছেলের আগে চাকরি পেল, তখন সে বলতে শুরু করলো যে ভাই, চাকরি হইলে তো আর হয় না, বেতন পাইতে হয়, বেতন পাবে না। ওই ছেলেটি ঠিক পরবর্তী মাসে বেতনও পেল। বেতন পাওয়ার পরে এই প্রতিবেশীরা জিজ্ঞেস করলো, ভাই তুমি না বললা বেতন পাইব না? তখন ওই লোকটি আবারও বলল যে ভাই, বেতন পাইলে কি হইব, এইটার যে একটা সে যে খরচ করবে, সে খরচটাও করতে পারবে না, বরকত হবে না। তো এখন বিষয়টা হচ্ছে, আমাদের বাংলাদেশের অবস্থা এরকম। গত 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, আপনার এরকম বহু ছাত্রনেতা যখন আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করলেন, অর্থাৎ কোটা সংস্কারের বিরুদ্ধে, কোটা সংস্কারের জন্য তারা যে আন্দোলন করছিলেন, আন্দোলনের যে প্রেক্ষাপটটা আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে, সেটা আমার মনে হয় এই যারা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ যারা এই সমন্বয়ক ছিলেন, তারা কল্পনাও করতে পারেনি। কিন্তু সৃষ্টিকর্তা একজন আছেন, যে পচা শামুকে পা কাটে, ঠিক এরকম ঘটনাটা ঘটেছিল। যার কারণে এই হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম সহ যারা ছাত্র সমন্বয়ক, তাদের ব্যাপারে তাদের শরীর থেকে একটু গন্ধটা একটু বেশি। কিন্তু আমি মনে করি যে এই যে অক্সফোর্ড ইউনিয়ন হোক বা অক্সফোর্ড ইউনিভার্সিটি হোক, যে কোনো অনুষ্ঠানেই তাদের যাওয়াটা একটা বড় একটা বিষয়। আমি এর আগে বাংলাদেশের কোনো স্টুডেন্টকে এরকম ঘটা করে এত আলোচিত হওয়ার মতো কোনো ঘটনা দেখিনি। কিন্তু হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েম, এই দুইজন ব্যক্তি যখন অক্সফোর্ডে পৌঁছলেন, ঠিক সেদিন দেখা গেল যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে প্রতিহত করার জন্য কেউ ডিম নিক্ষেপ, কেউ বাদাম থেরাপি, এটা ওটা অনেক কিছু করার একটা প্রচেষ্টা চালালেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা আংশিক সফল হলেও আপনার 75%ই তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। একটু কথা বলি, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলেন, যখন বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দেখে লন্ডন, আমেরিকা, সুইজারল্যান্ড, ফ্রান্স কিংবা বিভিন্ন দেশে যখন তারা আন্দোলন করতেন, তারা বলতেন যে দেশের ভাবমূর্তিটা নষ্ট হচ্ছে। কিন্তু এখন কিন্তু ভাবমূর্তি নষ্ট হচ্ছে না।
জামাত এবং এনসিপির দুই নেতা যখন সেখানে গেলেন, তাদেরকে যখন ডিম নিক্ষেপ করা হলো, চেষ্টা করা হলো, তাদের বিরুদ্ধে মিছিল করা হলো, তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হলো, তখন কিন্তু দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না। এখন কেন নষ্ট হচ্ছে? তখন কেন নষ্ট হয়েছিল, এখন কেন নষ্ট হচ্ছে না? এটা হচ্ছে, যখন আমরা এর আগেও দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের একটি ইস্যু ছিল, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপনার বাংলাদেশ আওয়ামী লীগের একটা বিশেষ একটা বিষয় ছিল। বিএনপি যখন ক্ষমতায় ছিলেন তখন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে তারা মুখর ছিল। যখন আওয়ামী লীগ একটানা 16 বছর ক্ষমতায় ছিলেন, এর মাঝামাঝি তারা এই তত্ত্বাবধায়ক সরকারের যে বিলটা তারা একেবারেই আপনার মানে ক্রস করে দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার আসবে না, দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এটা হলো নিজের স্বার্থটা আগে দেখা। ঠিক আওয়ামী লীগ এরকম করেছে। এখন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, বিশেষ করে আমি হাসনাত আবদুল্লাহকে নিয়েই বলি। আপনার হাসনাত আবদুল্লাহকে তারা মানুষ মনে করছেন না বাংলাদেশ আওয়ামী লীগ। কিন্তু যদি হাসনাত আবদুল্লাহ মানুষ না হয়, সে যদি কোনো বড় ধরনের নেতা না হয়, তিনি যদি কোনো কিছুই না হয়, তাহলে আপনারা তাদের পেছনে, হাসনাত আবদুল্লাহর পিছনে লক্ষ লক্ষ হাজার হাজার আওয়ামী লীগের নেতারা পিছু লাগেন কেন? তাকে ঢিল ছুটতে হবে কেন? আমি যদি মনে করি আমার প্রতিপক্ষ একজন দুর্বল, আমি তো তার সাথে কথা বলারই প্রয়োজন নাই, সে তো দুর্বল এমনি। আমি যখন দেখব যে এই প্রতিবেশীটা সব দিক থেকে আমার চেয়ে মানে অনেকটা উপরে, তখন আমি তার প্রতি হিংসায় জড়িয়ে যাব। কিন্তু ঘটনাটা ঘটেছে এখন আওয়ামী লীগের বেলায়, বিএনপির বেলায়। আমি মনে করি যে আওয়ামী লীগের একটা অন্তর্জালা থাকতে পারে এই হাসনাত আবদুল্লাহর জন্য। তার কারণ 24-এর গণ অভ্যুত্থানে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন এই হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য সবচেয়ে বড় যে ভূমিকাটা পালন করেছে সেটা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, আসিফ, নাহিদ, এরকম বেশ কয়েকজন ছাত্রনেতা। আওয়ামী লীগ, আওয়ামী লীগের একটা ক্রোধ থাকতে পারে, জেদ থাকতে পারে তাদের প্রতি। কিন্তু বিএনপির জেদটা কোথায়? বিএনপি সেই জেদটা কোথায় মিটাচ্ছে? বিএনপি তো বিএনপি তো 24-এর গণ অভ্যুত্থানে তারা এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমের নেতৃত্বেই তারা নেতৃত্ব দিয়ে মানে আপনার মিছিলে গেছেন, আলোচনা করেছেন, মিটিং করেছেন, প্রতিবাদী মিছিল করেছেন, বিভিন্ন আপনার ভাবে বিভিন্ন তাদের সম্পৃক্ততা ছিল। কিন্তু বিএনপির এখন অন্তর্জালাটা কেন? আসলে বিএনপির একটা অন্তর্জালা রয়েছে। সেই অন্তর্জালাটা হচ্ছে বিএনপির যে বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে টপ লেভেলের যদি কোনো ছাত্রনেতা থাকে, সেটা হচ্ছে বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয়ের বর্তমানে ভিপি, জিএস, এজিএস, বেশিরভাগ না 99.9% জামাত ইসলামের, অর্থাৎ শিবির ঘেষিত। আর বর্তমানে হাসনাত আবদুল্লাহ হচ্ছে বাংলাদেশের একটা আইডল, একটা নায়ক যাকে বলা হয়, যেটাকে আপনার ফাটাকেষ্ট বলেন। যারা ফাটাকেস্টের গল্প শুনতে শুনতে এখন বাংলাদেশে আমাদের ফাটাকেষ্ট, রিয়েল ফাটাকেস্টের একটা জন্ম হয়েছে 24-এর গণ অভ্যুত্থানের পর। হাসনাত আবদুল্লাহ কী করলেন? 24-এ গণ অভ্যুত্থানের পর তিনি একদিকে ঢাকায় আসতেন, অন্যদিকে কুমিল্লায় যেতেন। তার যেই আপনার নির্বাচনী এলাকা কুমিল্লা 4 দেবিদ্বার, এই দেবিদ্বারের মানুষকে তিনি এতটাই জাদু করেছেন, টোনা করেছেন, যেটা বাংলাদেশের আর কোনো এমপি, কোনো মন্ত্রী সেটা করতে পারেনি। জনপ্রিয়তার যদি তুঙ্গে থাকে, সেটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তার তুঙ্গে আছে হাসনাত আবদুল্লাহ। এটা আমি বলছি, হয়তো আমাকে 14 গোষ্ঠী তুলে গালাগালি করবে, আমি সেটা মেনে নিচ্ছি। তার কারণ আমি উচিত কথা বলছি, এই মুহূর্তে সত্য কথাটা বলছি। তার কারণ যদি হাসনাত আবদুল্লাহ ব্যতীত আমাকে একটা ব্যক্তি দেখান, বর্তমানে ছাত্রনেতা দেখান কিংবা রাজনৈতিক নেতা দেখান, যে তারা সঠিক কথাটা
সংসদ ভবনে উপস্থাপন করছেন, তারা সঠিক বিষয়টা আলোচনা করছেন, তারা সঠিক জিনিসটা জনগণের কাছে তুলে ধরছেন, একটি এমপিকে দেখাতে পারবেন না। জনপ্রিয়তার দিক থেকে যেমন হাসনাত আবদুল্লাহ অনেকটা তুঙ্গে, ঠিক এরকম এখন বর্তমানে দেশ ছাড়িয়ে বিদেশেও তার যে সম্মান, সেই সম্মানটা আসলে সহ্য করতে পারছে না অনেকেই, যার কারণে আপনার এখন আওয়ামী লীগের অন্তর্জালা থেকে এখন আবার বিএনপি শুরু হয়েছে। আমি যে বিষয়টা সবসময় অনুধাবন করি সেটা হচ্ছে, এই অক্সফোর্ড ইউনিয়ন হোক বা অক্সফোর্ড ইউনিভার্সিটি হোক, তারা আমন্ত্রণে গেছে। যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা এই অক্সফোর্ড ইউনিয়ন এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি নিয়ে হাসনাত আবদুল্লার মতো, তাদের কথা মতো হাসনাত আবদুল্লাহ কিচ্ছু না, বাংলাদেশের একটা চিটার, বদমাইশ, কালাপাড়া, তারপর রাজাকার, এই রাজাকারের পিছনে এত শ্রম, এত অর্থ, আরে ভাই একটা ডিমের দাম, এই আপনার লন্ডনে একটা ডিমের দাম 100 টাকার উপরে, তার জন্য হাজার হাজার ডিম কিনবেন কেন আপনারা? কেন কিনতে যাবেন আপনারা? হাসনাত আবদুল্লাহ কে? যদি হাসনাত আবদুল্লাহ কোনো ফ্যাক্টর না হয়, যদি কোনো পার্সন না হয়, তাহলে আপনারা কেন হাসনাত আবদুল্লাহর উপর টর্চার হবেন? তাকে কেন মারতে যাবেন? তাকে কেন পচা ডিম ছুড়তে যাবেন? তাকে কেন ভালো ডিমই ছুড়বেন যেখানে একটি ডিমের দাম 100 টাকা? হাসনাত আবদুল্লাহ সত্যিকারীভাবেই একজন ছাত্রনেতা, এবং তিনি, আমি আজকের বিষয়টা বলি, আজকে আমাকে কেউ গালাগালি করেন, আমার আপত্তি নেই, আজকে আমার এই কথাটা, আলোচনাটা শোনেন, মনে রাখবেন আগামী 10 বছরের ভিতরে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা পরিবর্তন ঘটবে। সেই পরিবর্তনটা তরুণদের হাত ধরেই। কবি আসাদ চৌধুরী নাম শুনেছেন হয়তো, বড় ভাই গত 2 বছর হয়, 3 বছর হয় তিনি এন্তেকাল করেছেন। কবি আসাদ চৌধুরী আমার একটি নৌকা ভ্রমণে এসে তিনি বলেছিলেন যে আমরা পুরাতনকে দেখতে দেখতে একেবারেই অতিষ্ঠ, নতুনের কাছে দেশ চালানোর কি অস্ত্র আছে সেটা আমি জানি না, নতুনের কাছে কি গোলা বারুদ আছে সেটা আমি জানি না, নতুনদেরকে রাস্তা ছেড়ে দিন, পুরাতনরা একেবারে, আপনারা তাদেরকে আপনার দেশ পরিচালনার দায়িত্ব দিয়ে আপনারা কমপক্ষে বার্ধক্যজনিত এই বয়সটা আপনারা কাটিয়ে দেন, তাদের হাতে দেশ ছেড়ে দেন। আমি আজকে একই সুরে বলছি, 24-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের যতগুলো ঘটনা ঘটেছে, যতগুলো উন্নয়নমূলক কাজ হয়েছে, সেগুলা তরুণদের হাত ধরেই হয়েছে। তরুণ ছাড়া আওয়ামী লীগ সরকারকে আমার মনে হয় না কেউ টেনে নামাতে পারত। কিন্তু এই তরুণদের যে তীব্র আন্দোলন, ছাত্র জনতা তুপের মুখে পড়ে শেখ হাসিনা যখন এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন, ঠিক তখনই এই ছাত্রদেরকে আমরা বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করছি। একটু চিন্তা করে দেখেন, আজকে আপনি আছেন, আপনি কিন্তু চিরস্থায়ী নন। আপনি ছেড়ে দেন না, তরুণদেরকে দেশ ছেড়ে দেন, তারা দেশ চালায় কীভাবে আমরা দেখি। তরুণদেরকে দিয়ে আগামী 10 বছরের মধ্যে দেখবেন, মনে রাখবেন যে আজকে যারা আওয়ামী লীগের প্রবীণ নেতা, যারা বিএনপির প্রবীণ নেতা, তাদের সময়টা খুব দ্রুত ফুরিয়ে আসছে। বিএনপি থেকেও তরুণ নেতারা নেতৃত্ব দিবে, আওয়ামী লীগ থেকেও দিবে, জামাত থেকে দিবে, এনসিপি থেকে দিবে। এই তরুণ নেতারা যাদের বয়স এখন 18 থেকে 30, এই তারাই কিন্তু আগামী 10 বছরের ভিতরে এই দেশ রাষ্ট্র পরিচালনা করবে, একটা নিশ্চিত থাকেন আপনারা। বিএনপি, এই আমি মনে করি হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, সাদিক কায়েম, এদের মতো ছাত্রনেতার বিপক্ষে না গিয়ে যদি তাদের বুদ্ধি পরামর্শ নিয়ে আজকে বিএনপির তরুণ নেতারা হোক, আওয়ামী লীগের তরুণ নেতা হোক, এনসিপির, জামাত, জাসদ, যে কোনো দলেরই হোক, তরুণদেরকে নিয়ে পথ চলে দেখেন দেশ কতটা উন্নতির স্বর্ণ শিখরে ওঠে। এছাড়া আমরা পুরাতনকে দেখেছি, আর দেখতে চাই না। আর যদি দেখতে হয় তাহলে হয়তো খুব বেশি দিন সেই সময়টা পাবে না।
যার কারণে হাসনাত আবদুল্লার মতো মানুষকে আপনারা ঢিল না ছড়ে, হাসনাত আবদুল্লার মতো মানুষকে এই ঢিল ছুটতে ছুটতে আপনারা এক সময় এদেশের হয়তোবা সর্বোচ্চ কর্ণধার বানিয়ে ফেলবেন। নিশ্চিত থাকুন যে যখন কোনো স্বর্ণকে বারবার পোড়ানো হয় সে কিন্তু খাঁটি সোনায় পরিণত হয়, এটা নিশ্চিত থাকবেন। ধন্যবাদ।